আপনাদেরকে তো ঠিক চিনলাম না। এই রাতের বেলায় এইখানে কাকে চাই? নমস্কার, আমি অচিন্ত বিশ্বাস। আমরা শহর থেকে আসছি। এরা হচ্ছে আমার বন্ধু পার্থ আর শুভ। আরে তোর আসল পরিচয়টাই তো দিলি না। ও হচ্ছে আপনাদের গ্রামের নতুন ডাক্তার অচিন্ত বিশ্বাস, আর আমরা হচ্ছি ওর বন্ধু, বুঝলেন? আমরা এই গ্রাম্য পরিবেশে একটু সময় কাটাতে এসেছি, বলতে পারেন পিকনিকে এসেছি। ও ডাক্তারবাবু, আসুন আসুন। তা রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, সেরকম কিছু হয়নি, তবে ওই ট্রেন লেট। আমাদের তো সেই কখন বিকেলের আগেই এখানে পৌঁছে যাওয়ার কথা ছিল। এখন তো প্রায় সন্ধ্যা গড়িয়ে রাত নেমে গেছে। ও, সে আর কি করা যাবে। তা এখানে কোথায় থাকবেন কিছু ঠিক করেছেন কি? থাকার জন্য একটা জায়গা ঠিক করেছি, তবে ও তো আমতা আমতা করছিস কেন? আসলে আপনাদের এখানে একটা পুরনো রাজবাড়ি আছে না, কি যেন নাম? নীলমণি রাজবাড়ি। হ্যাঁ, ওখানেই তো পিকনিক করতেই আমরা এখানে এসেছি। এই হালকা হালকা শীত পড়েছে, আর এই গ্রাম্য পরিবেশে জঙ্গলের মধ্যে পুরনো রাজবাড়িতে পিকনিক, পুরো জমে ক্ষীর। কিন্তু আপনারা কি করে জানলেন যে এখানে একটা রাজবাড়ি আছে? আসলে ওই রাজবাড়ি আমার পূর্বপুরুষের। আমি ওই রাজারই বংশধর, তাই তো আমরা তিনজন মিলে ওই রাজবাড়িতেই পিকনিকে এসেছি। আপাতত দিন তিনেকের জন্য আমরা ওখানে থাকবো, তারপর ওরা বাড়ি চলে গেলে আমি হাসপাতালে চলে আসবো। একা একা তো আর ওখানে থাকা সম্ভব নয়। সে ঠিক আছে, কিন্তু রাজবাড়িটা তো জঙ্গলের মধ্যে, গ্রামের লোকও খুব একটা ওই দিকটায় যায় না। বুঝতেই পারছেন, পুরনো রাজবাড়ি, তাও আবার জঙ্গলের মধ্যে, তার উপর অনেকেই নাকি ওখানে। কি হলো বলুন, কি ওখানে? আচ্ছা ঠিক আছে, বাদ দিন। আপনি কি আমাদেরকে ওই রাজবাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবেন? সে পারবো, কিন্তু একই রাত হয়ে গেছে। এই সময় আপনাদের ওখানে যাওয়াটা কি ঠিক হবে? আরে আপনি কোনো চিন্তা করবেন না। রাজবাড়ির পাহারাদার হারান কাকা, ওনার সাথে আমাদের ফোনে কথা হয়েছে। আমাদের জন্য তো একটা ঘর পরিষ্কার করে রাখবেন বলেছেন। আপনি শুধু আমাদেরকে ওখান পর্যন্ত পৌঁছে দিন, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, আসুন আমার সাথে। ডাক্তারবাবু, আমি কিন্তু রাজবাড়ির কাছে যাব না। আপনাদেরকে কিন্তু দূর থেকেই দেখিয়ে দিয়ে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলেই হবে। কিন্তু আপনি রাজবাড়ির কাছে যেতে চাইছেন না কেন? ওখানে তো হারান কাকা থাকিয়ে, তাহলে আপনার ভয় কিসের? হ্যাঁ, হারান ওই বাড়ি পাহারা দেয় ঠিকই, কিন্তু তা তো দিনের বেলায়। সন্ধ্যা নামার আগে সেও বাড়ি চলে যায়। ডাক্তারবাবু, আমরা এসে গেছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে একদম সোজা চলে যাবেন, তাহলেই রাজবাড়ির সদরে গিয়ে পৌঁছাবেন। এর বেশি আর আমি যেতে পারবো না। আসছি ডাক্তারবাবু, সাবধানে থাকবেন। আচ্ছা ঠিক আছে। চল চল, আমরা পা চালাই। আমরা তিনজনই দ্রুত পা চালিয়ে সামনের দিকে এগিয়ে চললাম। জঙ্গলের পথ, ঘন অন্ধকারে ঢেকে আছে চারপাশটা। মাঝে মাঝে কয়েকটা শিয়াল উচ্চস্বরে ডেকে উঠছে। ঝিঝি পোকাগুলো যেন এই রাতের অন্ধকারের মায়ায় মোহিত হয়ে তারস্বরে চিৎকার করছে। বেশি দূর যেতে হলো না, মিনিট দুয়েক হাঁটার পরই আমরা পৌঁছালাম নীলমণি রাজবাড়ির সামনে। মনে হচ্ছে সমগ্র রাজবাড়ি যেন একটা গাঢ় অন্ধকারের সমুদ্রে ডুবে আছে। হঠাৎ সেই অন্ধকারের সমুদ্রের বুক চিরে একটা আলোক বিন্দু চোখে পড়ল। কেউ যেন হ্যারিকেন হাতে আমাদের দিকে এগিয়ে আসছে। ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল মানুষটার মুখমণ্ডলটা। তোমরা এসে গেছো? তাই তো রাত হলো যে। আর বলো না হারান কাকা, ট্রেন 4 ঘন্টা লেট, এই জন্যই তো এত রাত হয়ে গেল। না হলে তো আমরা সেই বিকালের আগেই ঢুকে যেতাম।
আমি তো সেই কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করছি। বাড়িতে মেয়েটা একা আছে কিনা, আমাকে তো এক্ষুনি যেতে হবে। তোমাদের জন্য একটা ঘর পরিষ্কার করে রেখেছি, আর খাবার পত্রেরও সব ব্যবস্থা করে রেখেছি। একটা কাজ করো তোমরা, আর দেরি করো না, আমার সাথে এসো, ঘরটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমরা সকলেই রাজবাড়ির ভিতরে প্রবেশ করলাম। হারান কাকা আমাদেরকে নিচের তলারই একটা ঘরের মধ্যে নিয়ে গেলেন। এই যে এই ঘরটাতেই তোমাদের থাকার ব্যবস্থা করছি, আর বাইরের ঘরে তোমাদের জন্য খাবার ঢাকা দিয়ে রাখা আছে। তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বি। আর একটা কথা, রাতের বেলা যাই হয়ে যাক না কেন, একদম বাইরে বেরোবি না। দরজা জানলাগুলো সব বন্ধই রাখবি। কেন, কি ব্যাপার বলো তো? কিছু কি? আমি এখন আসছি, কালকে কোথা হবে? মেয়েটা একা আছে বাড়িতে। বলে সে তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে গেল। কি ব্যাপার বলতে পারতো? আমরা এই বাড়িতে এসে কোনো ভুল করলাম না তো? ও তো ভয় পাস না ভাই, আয় আয়, ব্যাগপত্র সব রেখে আগে খাওয়া দাওয়া করি। সেই কখন থেকে খিদে পেয়েছে, খেয়ে দিয়ে একটা টেনে ঘুম দেব। কালকে পিকনিকের আয়োজন করা যাবে। এখন আমরা জিনিসপত্র সব রেখে খাওয়া দাওয়া সারলাম। তারপর কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। সারাদিনের যাতায়াতের ক্লান্তির কারণে আমাদের তিনজনের চোখে অচিরেই ঘুম নেমে এলো। মধ্যরাতের কুয়াশার একটা স্তর ধীরে ধীরে ঢেকে দিতে লাগলো পুরানো রাজবাড়িটাকে। কেউ কি কাঁদছে নাকি? কিন্তু এত রাতে এখানে কে কাঁদবে? পার্থ, এই পার্থ, ওঠ না। কি হলো রে? দেখ, একটা কান্নার আওয়াজ আসছে মনে হচ্ছে। কি যাতা বলছিস? কান্নার আওয়াজ এখানে? এখানে কান্নার আওয়াজ কোথা থেকে আসবে? আস্তে আস্তে ঠিক করে শোন, তাহলে শুনতে পাবি। তাই তো রে, কিন্তু এখন তো প্রায় মাঝরাত, এত রাতে এখানে কে কাঁদবে? একবার বাইরে গিয়ে দেখলে হয় না? সে তো গেলেই হয়, কিন্তু হারান কাকা যে বারবার বলে গেল কোনো মতেই যেন রাতের বেলা বাইরে না বেরোই। দরজা জানলাগুলো খুলতে পর্যন্ত বারণ করেছে। কিন্তু দেখ ভাই, একে তো অজানা জায়গা, তার উপর হারান কাকা এরকম ভাবে বারণ করে গেল। আমার মনে হয় বাইরে বের হওয়াটা একদম ঠিক হবে না। আমারও তাই মনে হয়। চল শুয়ে পড়ি, কাল সকালে দেখা যাবে। পরের দিন সকালে পাখির ডাকে ঘুম ভাঙল। পার্থ, ওঠ রে, সকাল হয়ে গেছে। এ কি, শুভ কোথায়? কি কোথায় মানে? তাই তো রে, বিছানা যে খালি দেখছি, গেল কোথায় ছেলেটা? চল চল বাইরে দেখি। আমরা সারাদিন ধরে রাজবাড়ির আশেপাশে তন্ন তন্ন করে শুভকে খুঁজলাম, কিন্তু কোথাও শুভকে দেখতে পেলাম না। দেখতে দেখতে সকাল গড়িয়ে বিকেল হলো। পার্থ, কি করা যায় বলতো? শুভ গেল কোথায়? এদিকে কালকে রাতে হারান কাকু যে গেল, তারও তো আর সকাল থেকে দেখা নেই। ও চিন্ত, আমার কি মনে হয় জানিস তো, শুভ নিশ্চয়ই কালকে রাতে ওই কান্নার ডাক শুনে একা একাই বাইরে বেরিয়েছিল। তারপরই ওর সাথে কিছু একটা ঘটেছে। কোথায় ভাবলাম তিন বন্ধু মিলে আজকে এই শীতের সন্ধ্যায় বাইরে আগুন জ্বালিয়ে জমিয়ে আড্ডা দেব, কিন্তু শুভটা যে কোথায় গেল। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। আমাদের সাথে থাকা কিছু খাবারপত্র খেয়ে আমরা বসে রয়েছি বিছানার উপর। মনটা খারাপ হয়ে আছে। শুভ কোথায় আছে, কেমন আছে কে জানে, আদৌ বেঁচে আছে তো? আমরা দুজনেই মনমোড়া হয়ে বসে রয়েছি। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল।
মোবাইলের স্ক্রিনে ফুটে ওঠার নামটা দেখে আমার সারা শরীরে একটা শিহরণ খেলে গেল। শুভ। অন্তত 50 বারের মতো ফোন করেছি এই নাম্বারটাতে, কিন্তু প্রত্যেকবারই সুইচ অফ বলেছে। পার্থ, শুভ ফোন করেছে। ধর ধর ফোনটা ধর, না হলে কেটে যাবে। হ্যাঁ 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 ধরছি। আমি তাড়াহুড়ো করে ফোনটা ধরলাম। হ্যালো হ্যালো শুভ, কোথায় তুই? সারাদিন ধরে তোকে কত খুঁজেছি জানিস। কোথায় আছিস তুই? কিন্তু ওই পাশ থেকেই কোনো কথা আসছে না। হ্যালো হ্যালো শুভ, শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যালো হ্যালো। এই যাক, কেটে গেল মনে হয়। কি হলো, কি বললো রে? কিছুই তো বললো না, হঠাৎ করেই ফোনটা কেটে গেল। তুই 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 কল ব্যাক কর তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ দাঁড়া, করছি। কিরে কি হলো? সুইচ অফ বলছে। কি আমার কি মনে হচ্ছে জানিস তো ভাই, ও কোনো বিপদের মধ্যেই পড়েছে। আমরা দুজনেই ফোনের দিকে তাকিয়ে চুপ করে বসে রয়েছি। প্রায় ঘন্টা দুয়েক পার হয়ে গেল, কিন্তু আর কোনো ফোন আসলো না। আস্তে আস্তে রাত বাড়তে লাগলো। আমরা আর বসে থাকতে না পেরে একসময় শুয়ে পড়লাম। ধীরে ধীরে কুয়াশাচ্ছন্ন শীতের রাতের গহীন অন্ধকারের ঘুমের দেশে তলিয়ে গেলাম আমরা। রাত বাড়ছে, আরো গভীর হচ্ছে। হঠাৎ আবারও সেই কান্নার আওয়াজ শুনে আমরা দুজনে ধড়ফড়িয়ে বিছানার মধ্যে উঠে বসলাম। কেউ যেন এক নাগাড়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। ভাই, আবারও সেই কান্নার শব্দ। কি করা যায় বলতো? বাইরে গিয়ে কি একবার দেখবো? আমার কিন্তু কেন জানি না একটু ভয় ভয় করছে। চল শুয়ে পড়ি, কালকে সকালে দেখবো এখন। না ভাই, আজকেই আমি এই কান্নার রহস্য উদ্ঘাটন করেই ছাড়বো। হোক না হোক এই কান্নার আওয়াজই শুভকে ডেকে নিয়ে গেছে। তোর যদি ভয় লাগে তুই এখানে বস, আমি দেখে আসছি কান্নাটা কোথা থেকে আসছে। কিন্তু ভাই, এত রাতে বাইরে যাবি? যদি কোনো বিপদ হয় তার চেয়ে বরং কার ফোন রে? শুভর। কি এত রাতে এই সময়? দেরি করিস না ভাই, ফোনটা ধর ধর, না হলে কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ ধরছি। হ্যাঁ হ্যাঁ হ্যালো 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 চিন্তু। শুভ, শুভ কোথায় তুই? সকাল থেকে তোকে কত খুঁজেছি জানিস। কোথায় তুই? রাজবাড়ির পেছনে যে ঘরটা রয়েছে, আমি ওখানেই আছি। হ্যালো 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 শুভ, হ্যালো হ্যালো। কি হলো রে, কি বললো? বললো যে এই রাজবাড়ির পিছনে একটা কুঁড়ে ঘর রয়েছে, ও নাকি ওখানে আছে। তারপরেই তো ফোনটা কেটে গেল। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? চল চল তাড়াতাড়ি চল, হয়তো কোনো বিপদের মধ্যে রয়েছে, আমাদের থেকে সাহায্য চাইছে। হ্যাঁ হ্যাঁ চল চল। আমরা রাজবাড়ি থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলাম। প্রকাণ্ড রাজবাড়ির পিছনের দিকে যেতে হলে একটু ঘুরে যেতে হয়। এখনো সেই কান্নার শব্দটা শুনতে পাচ্ছি। ও চিন্তু, কান্নার আওয়াজটা তো রাজবাড়ির পিছন দিক থেকেই আসছে মনে হচ্ছে। ওই দিক থেকেই তো আসছে। যত এগিয়ে যাচ্ছি আওয়াজটাও তো ততই বেড়ে উঠছে। কিছু তো একটা গোলমাল আছে ভাই। আমরা আর কোনো কথা না বলে ধীরে ধীরে হেঁটে রাজবাড়ির পিছনের সেই কুঁড়ে ঘরটার সামনে গিয়ে উপস্থিত হলাম।
কান্নার আওয়াজটা ওই কুঁড়েটার ভেতর থেকেই আসছে। কে আছে ভেতরে? আমি ডাকা মাত্রই কান্নার আওয়াজটা থেমে গেল। আশেপাশে শ্মশানের নীরবতা নেমেছে। শুভ, তুই কি ভেতরে আছিস? কোনো উত্তর পাওয়া গেল না। পার্থ। হঠাৎ পার্থর নাম ধরে কে যেন ডাকলো আমাদের পেছন থেকে। আমরা তাড়াতাড়ি পিছনের দিকে ঘুরলাম, দেখলাম শুভ আমাদের দিকে পিছন করে দাঁড়িয়ে আছে। এ কি শুভ, তুই কাল থেকে কোথায় ছিলিস? আর এত রাতে এখানেই বা কি করছিস? এই তো তোদের জন্যই অপেক্ষা করছিলাম, তোদেরকে নিয়ে যেতে এসেছি, আয় আমার সাথে। বলে সে হন হন করে এগিয়ে চললো সামনের দিকে। শুভ শুভ শোন, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস বলবি তো? কোথায় যাচ্ছিস বলবি তো? কিরে, কোথায় নিয়ে যাচ্ছিস আমাদেরকে? কিছুক্ষণ পর দেখলাম আমরা একটা পুকুরের সামনে এসে দাঁড়িয়েছি। না, ঠিক পুকুর না, একটা ডোবা গোছের। ডোবাটা শুকিয়ে গেছে, অধিকাংশই কাদায় ভরা। শুভ এসে দাঁড়িয়েছে ডোবাটার সামনে। এ কি, শুভর সামনে ওটা কে দাঁড়িয়ে আছে? একটা অল্প বয়সী মেয়ে, সেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে। শুভ, ওকে, আরে কেনই বা কাঁদছে? কেন কাঁদছে? কেন? তোর পূর্বপুরুষ রাজা বিক্রম সিংহ আমাকে কুপিয়ে খুন করেছিল। তারপর পুঁতে দিয়েছিল তোমার পাশে। খাজনা দিতে না পারায় আমার বাবা মাকে পুড়িয়ে মেরেছে ওই পাষণ্ড রাজা, আর আমাকে খুন করে ওই ডোবার পাশে পুঁতে দেয়। মৃত্যুর আগে তীব্র যন্ত্রণায় কেঁপে উঠেছিল আমার সারা শরীর। রাজার বাড়ি কাউকে বাঁচতে দেব না আমি, না কোনো সদস্য, না কোনো অতিথি। ওইদিকে ততক্ষণে শুভ আমাদের দিকে ঘুরে দাঁড়িয়েছে। এই কোন শুভ? যেন একটা একদিনের বাসি মোড়া আমাদের সামনে দাঁড়িয়ে আছে। মণিহীন দুই চোখে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দিকে। এই দৃশ্য দেখা মাত্রই আমাদের হৃৎপিণ্ড এত জোরে লাফাতে শুরু করেছে যে এই বুঝি ফেটে বাইরে বেরিয়ে আসবে। এ কি শুভ, শুভ তোর এ কি অবস্থা? শুভ, তোর এরকম অবস্থা হলো কি করে? কি করে? কাল রাতে কান্নার আওয়াজ শুনে আমি বাইরে এসে দাঁড়িয়েছিলাম। তারপর কি হয়েছে তোর সাথে? কি হয়েছিল এক্ষুনি দেখতে পাবে। কি হয়েছিল ওর সাথে? সেই ভয়ঙ্কর নারী মূর্তিটা আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো।
তুই ওই রাজার বংশধর না? তোদের কেউ মেরে ওই ডোবার মধ্যে পুঁতে দেব, যেখানে কালকে রাতে তোদের বন্ধুকে মেরে পুঁতে দিয়েছি। সেই ক্রমাগত এগিয়ে আসছে আমাদের দিকে। পার্থ, পার্থ, পালা ভাই পালা, না হলে আজকে আর রক্ষা নেই। পালা, পালা এখান থেকে, পালা। আমরা দুজনে ততক্ষণে পিছনের দিকে ঘুরে দৌড়াতে শুরু করেছি। আজ বোধহয় আমাদের আর বাঁচার আশা নেই। সেই নারী মূর্তিটা হাসতে হাসতে আমাদের পিছনে ছুটে আসছে। হঠাৎ একটা গাছের শিকড়ের সাথে ধাক্কা খেয়ে আমরা দুজনে মুখ থুবড়ে মাটিতে পড়ে গেলাম। দাদাবাবু, 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 কি হয়েছে তোমাদের? এখানে এখন কি করছো তোমরা? হারান কাকার ডাকে জ্ঞান ফিরল। চোখ মেলে দেখলাম রাতের আধার কেটে গিয়ে সকাল হয়েছে। তবে কি বেঁচে আছি আমরা? আমরা আগের রাতের সমস্ত ঘটনা হারান কাকাকে খুলে বললাম। সবকিছু শুনে সে বলল, ভাগ্যিস তোমরা এই পবিত্র বট গাছের নিচে এসে পড়েছিলে, তাই প্রাণে বেঁচে গেছো। সেই রাজাদের আমল থেকে পূজিত হয়ে আসছে এই গাছ। এই পবিত্র গাছই তোমাদেরকে ওরা হাত থেকে রক্ষা করেছে। এই কারণেই তো আমি তোমাদেরকে রাতের বেলা বাইরে বেরোতে বারণ করেছিলাম। আমি মনে মনে ভাবলাম, যা হওয়ার হয়ে গেছে, আর এখানে এক মুহূর্তও না। আজকেই ট্রেন ধরে গ্রাম ছেড়ে চলে যাব।